আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসরুমের ৯ নম্বর লেকচারে। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো, আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাবে, পাশাপাশি ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবে। শেয়ার করতে ভুলবেন না, হ্যাঁ। আর আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে, আমার একটু ফিরতে সময় লেগেছে, যে কারণে আসলে সবকিছু কমপ্লিট করতে একটু সময় লেগেছে। এই জন্য শুরুতে দুঃখ প্রকাশ করছি, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। পাশাপাশি আজকে আমাদের যে আলোচনার বিষয়, যেই টপিক সন্ধি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের জন্য। তো শুরুতে আরেক কিছু কথা বলি, সেটি হলো আমি তোমাদেরকে যে ক্লাসগুলো নিচ্ছি এটা সম্পূর্ণ ফুল কোর্স, অ্যাডমিশনের ফুল কোর্স সম্পূর্ণটা ফ্রি যাবে, ফ্রি ক্লাস। তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে, পাশাপাশি ক্লাসটা অবশ্যই শেয়ার করবে। মনে রেখো, আমার এখানে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই, অর্থাৎ তোমরা আজকাল যেগুলো ফ্রি ক্লাস পাবা, ফ্রি ক্লাস দেখছো, এগুলো সবগুলোই মূলত আহ, বিভিন্ন বই বিক্রি, যাদের বই আছে, যারা রাইটার, তারা ক্লাস নিচ্ছেন, মূলত উদ্দেশ্য হলো তাদের বইটা হাইলাইট করা বা কোর্স বিক্রি। এগুলো আমার কোনো কিছুই নেই, আমি আমার গুরুত্বপূর্ণ সময় থেকে এই সময়টা আসলে ব্যয় করছি এটা তোমাদের জন্য। সুতরাং অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সন্ধি। সন্ধির আমি ৩টা ক্লাস রেখেছি, দেখে যাক সন্ধিতে আসলে কয়টা ক্লাসে শেষ করা যায়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, টপিক। আমরা মূল আলোচনায় আসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সবাই শুনতে পাচ্ছি, ওকে? আচ্ছা, লক্ষ্য করো, আমি বলছি সন্ধি। হ্যাঁ, সন্ধি। সন্ধি কি? সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হলো মিলন, ঠিক আছে? মিলন বা ঐক্য। সন্ধি শব্দের অর্থ কি? মিলন বা ঐক্য। সাউন্ড ক্লিয়ার না? স্পষ্ট শুনতে পাচ্ছ না তোমরা? স্পষ্ট শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি একটু চেক করে দেখি। স্পষ্ট শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? আমি শুনতে পাচ্ছি। যাই হোক, প্রয়োজনে লাইভটা তুমি কেটে তুমি আবার নতুন করে ঢোকো, ঢুকে দেখো, ইনশাল্লাহ তুমি ঠিকঠাক শুনতে পাবে। যাই হোক, ওকে, লক্ষ্য করো, লক্ষ্য করো, বলছি সন্ধি শব্দের অর্থ মিলন বা ঐক্য। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, আমাদের আছে সমাস। সমাস শব্দের অর্থ কি? মিলন। লক্ষ্য করো, একটা শব্দ আমরা কমন পাচ্ছি, সেটি হলো সমাস শব্দের অর্থ, সন্ধি শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ মিলন। তবে দুইটা আলাদা জিনিস। কেমন? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। কিসের মিলন? ধ্বনির মিলন। সমাস হলো পদের মিলন। কার মিলন? পদের মিলন। অর্থাৎ লক্ষ্য করো, আমি একটা শব্দ লিখছি, হিম যোগ আগার। আচ্ছা, হিম আগার এটা না লিখি, আমরা সহজ একটা শব্দ লিখি, বলছি বিদ্যা যোগ আলয়। আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছে, আমাকে একটু বলো তো, এই জায়গাটা মিলনটা ঘটেছে কার? মানে এই যে দুইটা আমি অংশ লিখলাম, শব্দ লিখলাম, এই দুইটা শব্দের মধ্যে মিলন ঘটেছে কার? অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা রাখছি তোমরাও ভালো আছো। বলতো, এই জায়গাতে আসলে মিলনটা হয়েছে কার? এই জায়গাতে মিলনটা হয়েছে কার? একটু দ্রুত কমেন্টে জানাবে, হ্যাঁ? মিলনটা কার হয়েছে? আচ্ছা, আমি আরেকটা শব্দ লিখলাম, মোম নির্মিত
মোম নির্মিত বাতি, ঠিক আছে, সমান সমান কি মোমবাতি। দেখো তো এই মোম নির্মিত বাতি বলতে যা বোঝায় মোমবাতি বলতে একই কথাই বোঝায়, অর্থাৎ সমানের এই পাশে যেটা বলে সমানের ওই পাশে একই অর্থ ধারণ করে। অর্থাৎ এখানে পদ ছিল তিনটা পদ মিলে একটি পদ হয়েছে, এজন্য এটি এক পদীকরণ, ঠিক আছে। এজন্য সমাসের অপর নাম হলো এক পদীকরণ বা সংক্ষেপণ বা মিলন, পদের মিলন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে শব্দতত্ত্বে আলোচনা করা হয়, আর এটা হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। দেখো সন্ধিতে দুইটা অংশ থাকবে, অর্থাৎ দুইটা শব্দ থাকবে, লক্ষ্য করো দুইটা শব্দ থাকবে। প্রথম যে শব্দটা আছে সেই শব্দের শেষ বর্ণ, অর্থাৎ শেষ যে ধ্বনিটা আছে, এই যে এই আ ধ্বনি, অর্থাৎ প্রথম শব্দের শেষ ধ্বনি আ, দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি আ, অর্থাৎ এই দুইটা ধ্বনির মধ্যে সন্ধি ঘটে দুইটা মিলে আ হয়েছে, এই জন্য বলছি বিদ্যালয়। এই এই আ যুক্ত হয়ে আ হয়ে গেছে, সুতরাং হয়ে গেল বিদ্যা, আর এই যে বাকি লয়। অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি সন্ধি হলো প্রথম শব্দের শেষ ধ্বনি, দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি, অর্থাৎ শেষ ধ্বনি আর প্রথম ধ্বনি এই দুটো ধ্বনি মিলেই সন্ধি হয়ে গেছে, ঠিক আছে। এতটুকু কথা কি বুঝেছ? এতটুকু কথা বুঝেছো? বুঝতে থাকলে একটু কমেন্টে জানাও যে বুঝেছি। আমরা সবাই তো বুঝেছি নাকি? আচ্ছা, আমি ধরে নিলাম সবাই বুঝেছি। ওকে, এবার আমরা কিছু তথ্য জেনে নিই, যে তথ্যগুলো প্রাথমিক তথ্য, এই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। যেমন প্রথম তথ্যটা দেখো, বলছে সন্ধি শব্দের অর্থ। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হলো মিলন বা ঐক্য। যেই কথাটা আমি এই মাত্র বললাম যে সন্ধি শব্দের অর্থ মিলন বা ঐক্য। সন্ধি শব্দের বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ হলো বিগ্রহ বা বিচ্ছেদ, ঠিক আছে। এই তথ্যগুলো তোমাদেরকে জানতে হবে। এবার দেখো সন্ধি হলো পাশাপাশি সন্নিহিত দুটি ধ্বনির মিলন। এই যে দেখালাম বিদ্যার আ, আলয়ের আ, দেখো পাশাপাশি দুইটা ধ্বনি, এই দুইটা ধ্বনি যুক্ত হয়ে সন্ধি বদ্ধ হয়েছে। ওকে, সন্ধি ব্যাকরণিক ভাবে বিশেষ্য পদ। শুধু সন্ধি না, ব্যাকরণের যত টপিক আছে সবগুলোই হলো বিশেষ্য পদ। কি পদ? সবগুলোই হলো বিশেষ্য পদ। ওকে, এরপর আসো উৎসগত ভাবে এই সন্ধি শব্দটা হইল তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, অর্থাৎ সন্ধি হলো তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। ওকে, এরপর দেখো সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। কোন তত্ত্বে? ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়। এরপরের তথ্যটা দেখো, বলছে সন্ধি সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত একটি শব্দ, ঠিক আছে। সন্ধি হলো কি? কৃত প্রত্যয় সাধিত একটি শব্দ, অর্থাৎ এটা হচ্ছে সম, এটা হচ্ছে উপসর্গ, আর ধা যোগ ই, এই দুটো কি? এটা হচ্ছে প্রকৃতি, এটা হলো প্রত্যয়, অর্থাৎ এই সন্ধি শব্দটি প্রত্যয় সাধিত একটি শব্দ। এরপর আসো সন্ধি শব্দে উপসর্গ আছে একটি। কয়টি উপসর্গ? একটি উপসর্গ। সেটা কি? সেটা হলো সম। এই সম হলো একটি উপসর্গ, সেটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। যেহেতু সন্ধি শব্দটি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, সুতরাং এর ভিতরে যা কিছু আছে সবগুলোই হলো সংস্কৃত ভাষার উপাদান হবে। ওকে, এরপর দেখো সংস্কৃত ধাতুমূল ধা, অর্থাৎ এই যে যেটা প্রকৃতি সেটা হলো ধাতুমূল, আর প্রত্যয়টা কি? এই প্রত্যয়টা হলো ই প্রত্যয়। এই জন্য বলছি সংস্কৃত ধাতুমূল ধা আর কৃত প্রত্যয় রস্বই, এই দুটো মিলে এই সন্ধি শব্দটা গঠিত হয়েছে। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ হলো সংযোগ ধি, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ যদি বলে সংযোগ ধি লিখবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা এতটুকু যদি জানি, এতটুকু যদি বুঝি, তাহলে আমরা পরের স্টেপে যাই, পরের বিষয়টা একটু জেনে নিই। লক্ষ্য করো, বলছে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়মে গঠিত হয়। অর্থাৎ আমরা যে ব্যঞ্জন সন্ধিগুলো পাবো, এই ব্যঞ্জন সন্ধিগুলো সমীভবনের নিয়মে গঠিত হয়েছে। অর্থাৎ ওই যে দেখো, মনে পড়ে উৎ যোগ জল সমান সমান কি? সমান সমান হচ্ছে উজ্জ্বল। দেখো তো মনে পড়ে, ধ্বনি পরিবর্তনে পড়িয়েছিলাম দুইটা আলাদা আলাদা বর্ণ, দেখো খণ্ডত আর জ, এটা আলাদা এটা আলাদা, কিন্তু দুইটা সেম হয়ে গেছে, অর্থাৎ এটা হলো সমীভবন। কোন সমীভবন? পরাগত। পরাগত, পরেরটা ঠিক আছে পূর্বেরটা ঠিক নেই, পরাগত সমীভবন।
এই সমীভবনের নিয়মে মূলত ব্যঞ্জন সন্ধিগুলো, বাংলা ব্যঞ্জন সন্ধিগুলো গঠিত হয়েছে। আচ্ছা, এরপরে আসো খাঁটি বাংলায় বিসর্গ সন্ধিটা পাওয়া যায় না। অর্থাৎ আমাদের যে বাংলা সন্ধি আছে সে বাংলা সন্ধি হলো স্বরসন্ধি, আর আরেকটা হলো ব্যঞ্জন সন্ধি। কি সন্ধি? ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ আমাদের যে বাংলা ভাষার যে সন্ধিগুলো আছে, বাংলা সন্ধি, সেটা হচ্ছে দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধিটা হলো তৎসম ভাষার তৎসম শব্দের সন্ধিগুলো। ওকে, এরপরে বলছে ক্রিয়াপদের সন্ধি হয় না। যদি ক্রিয়াপদ অপশনে না থাকে তাহলে আমরা কি নিব? অব্যয় পদ নিব। এই তথ্যটা একটু মাথায় রেখো। আর সন্ধি কি করে? সন্ধি হলো আয়াস বা বাধা দূর করে। আয়াস বা বাধা দূর করে। ঠিক আছে, এগুলো হচ্ছে সন্ধি সম্পর্কিত কিছু প্রাথমিক কথাবার্তা। ঠিক আছে, এই তথ্যগুলো আমরা একটু জেনে রাখবো। ওকে, এরপরে আসি সন্ধির উদ্দেশ্য কি, মানে সন্ধি কেন মানে সাধন করছি, বা সন্ধির কেন প্রয়োজন, সন্ধির মূলত উদ্দেশ্যটা কি, সন্ধি কি কাজ করে। সন্ধি স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে। অর্থাৎ উচ্চারণের সহজ প্রবণতা, অর্থাৎ উচ্চারণকে সহজ করে দেয়, পাশাপাশি কি করে? মাধুর্য অর্থাৎ সৌন্দর্য সৃষ্টি করে। এটা হলো সন্ধির উদ্দেশ্য। সন্ধির প্রয়োজনীয়তা গুলো দেখো, এগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না, এগুলা জেনে রাখা ভালো। ভাষার শ্রুতি মধুরতা রক্ষা, সৌন্দর্য সৃষ্টি, একই কথা। ভাষা সহজ সাবলীল হয়, ধ্বনি পরিবর্তনের সন্ধির প্রয়োজন পড়ে, নতুন শব্দ তৈরি করে, ভাষা নির্মাণে সহায়তা করে, ভাষার শৃঙ্খলা সৃষ্টি, উচ্চারণের সহজ প্রবণতা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই তথ্যগুলো আমরা একটু জেনে রাখবো, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, আমরা মূল আলোচনায় আসবো এখনই। দেখো, আসি সন্ধির প্রকারভেদ। এই সন্ধির প্রকারভেদ নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক ধরনের জিজ্ঞাসা আছে, অনেকে অনেক ধরনের কথা বলে, বা কেউ মানতে চায়, কেউ মানতে চায় না। আমরা নবম দশম শ্রেণীর যে মনির চৌধুরীর বই ছিল, সেই বইয়ে আমরা দেখি সন্ধি 3 প্রকার, আবার কোথাও দেখি সন্ধি 2 প্রকার, তৎসম সন্ধি, বাংলা সন্ধি। আবার কোথাও বলা হচ্ছে সন্ধি 2 প্রকার, একটা হলো স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। আবার কোথাও বলা হচ্ছে সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আসলে যে যাই বলুক, যেটাই বলুক, সন্ধি আমরা 2 প্রকার জানবো। ঠিক আছে, সন্ধি আমরা 2 প্রকার জানবো। 2 প্রকার কি কি? একটা হলো অন্তঃসন্ধি, আরেকটা হলো বহিঃসন্ধি। ঠিক আছে, আমরা সন্ধি 2 প্রকার জানবো, একটা হলো অন্তঃসন্ধি, আরেকটা হলো বহিঃসন্ধি। আচ্ছা, আমার কথা বুঝতে পারছো তো সবাই? ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবা, কেমন? কৃপণতা করো না, ক্লাসটি শেয়ার করে দাও। ঠিক আছে, যারা যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা, ওকে, আচ্ছা, লক্ষ্য করো, বলছি সন্ধির প্রকারভেদ। সন্ধি 2 প্রকার, একটা হলো অন্তঃসন্ধি আর একটি হলো বহিঃসন্ধি। আচ্ছা, লক্ষ্য করো, আমি দুটো শব্দ লিখবো, একটা লিখছি তন্নি, আর একটা লিখছি হিমাচল। দেখো, আমি দুইটা শব্দ লিখলাম, একটা লিখলাম তন্নি আর একটা লিখলাম হিমাচল। ওকে, দেখো, এই শব্দটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি হবে? সন্ধি হবে তনু যোগ দীর্ঘই। এই শব্দটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি হবে কি? হিম যোগ অচল। হিম যোগ অচল সমান সমান হিমাচল। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা বিষয় একটু লক্ষ্য করব। আমি আরেকটা শব্দ লিখি, পরিচ্ছেদ। পরিযোগ ছেদ, সন্ধি বিচ্ছেদ হলো এটা। আচ্ছা,
আমি এখানে তিনটা শব্দ লিখলাম, তিনটা শব্দের মধ্যে প্রথমটা লিখলাম তন্নি, পরেরটা লিখলাম হিমাচল, তারপরটা লিখলাম পরিচ্ছেদ। আচ্ছা, আরেকটা শব্দ লিখি, বিদ্যালয়, বিদ্যাযোগ আলয়। বিদ্যাযোগ আলয়। সমান সমান কি বিদ্যালয়। আচ্ছা, নেটে মনে হয় একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে, নেটে হয়তো একটু সমস্যা হচ্ছে, যে কারণে হয়তো একটু বাফারিং দেখাচ্ছে। যাই হোক, আমরা এখানে চারটা শব্দ লিখলাম, একটু বুঝবা। চারটা শব্দ লিখলাম, এই চারটা শব্দের মধ্যে আমরা একটু বিশ্লেষণ করব। হিমাচল, হিম একটা অংশ, অচল একটা অংশ। দেখো, এগুলো হচ্ছে মূল শব্দ, এগুলো হচ্ছে মূল শব্দ। এই মূল শব্দ দুইটা যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করেছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের পড়া উচিত ছিল এইভাবে, হিম যোগ অচল সমান সমান হিমাচল, বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়, পরিযোগ ছেদ সমান সমান পরিচ্ছেদ, তনু যোগ দীর্ঘ সমান সমান তন্নি। কিন্তু আমরা আসলে এভাবে পড়ছি না, আমরা পড়ছি কি উল্টো ভাবে। কারণ কি, আমাদের পরীক্ষায় আসবে সন্ধি বিচ্ছেদ করো, অর্থাৎ আমাদেরকে উল্টা ভাবে প্রশ্ন করবে। এই জন্য আমরা উল্টো ভাবে শিখবো, ঠিক আছে। অবশ্যই মনে রাখবো, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ হলো মূল শব্দ, মূল। এই মূল দুইটা একসাথে যুক্ত হয়ে নতুন একটা সংসার গঠন করলো, সেটাই মূলত সন্ধি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই যে হিম কথাটা লিখেছি, হিম কি? হিম হলো বরফ। হিম কি? হিম হলো বরফ। অচল কি? অচল হলো পর্বত, ঠিক আছে। লক্ষ্য করো, আমি তোমাকে বলতে চাচ্ছি এই হিম শব্দটার একটা অর্থ আছে। আমি তোমাকে বলতে চাচ্ছি অচল শব্দটার একটা অর্থ আছে। আমি তোমাকে বলতে চাচ্ছি বিদ্যা, বিদ্যা কি? জ্ঞান বা নলেজ, অর্থাৎ এটার একটা অর্থ আছে, মিনিং আছে। আলয় শব্দটা, আলয় অর্থ কি? আলয় অর্থ হলো ঘর বা স্থান, যাই হোক না কেন, এটার একটা অর্থ আছে। অর্থাৎ এই দুইটা শব্দই অর্থপূর্ণ। লক্ষ্য করো, দুইটা শব্দই অর্থপূর্ণ। যখন দুইটা শব্দই অর্থপূর্ণ হবে, তখন একটা সন্ধি গঠন করবে। অর্থাৎ আমরা এই জায়গায় একটা বিষয় বুঝলাম, সন্ধিতে অর্থপূর্ণ অর্থপূর্ণ শব্দ যুক্ত হয়। কি যুক্ত হয়? অর্থপূর্ণ শব্দ যুক্ত হয়, যে শব্দের একটা মিনিং থাকে। আচ্ছা, আমরা যদি পরিচ্ছেদ শব্দের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি পরি। পরি কি? পরি হলো একটা উপসর্গ, নট পরিমণি, পরি হলো একটা উপসর্গ। এদিকে ছেদ, ছেদ মানে কি? ছেদ করা, হ্যাঁ, ছেদ করা মানে যুক্ত হওয়া বা আলাদা করা, যাই হোক না কেন। অর্থাৎ এটার একটা অর্থ আছে, এটা অর্থপূর্ণ। লক্ষ্য করো, এটা অর্থপূর্ণ। তাহলে আমরা এটাও জানি যে উপসর্গের কোনো কি নাই? অর্থ নাই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে এইখানে দুইটা শব্দেরই অর্থ আছে, আর এইদিকে একটা শব্দের অর্থ আছে, আরেকটা শব্দের অর্থ নাই। আবার তনু, তনু কি? তনু হলো দেহ, তনু কি? দেহ। আর এই যে দীর্ঘই, এই দীর্ঘ হচ্ছে একটা ধ্বনি বা বর্ণ, অর্থাৎ এটার কোনো অর্থ নাই, এটার কোনো অর্থ নেই। অর্থাৎ এইখান থেকে আমরা দুইটা বিষয় কমন পাই। এক নম্বরে একটা বিষয় হলো দুইটাই হবে অর্থপূর্ণ, অর্থপূর্ণ যোগ অর্থপূর্ণ। আর আরেকটা আমরা পাই অর্থপূর্ণ যোগ অর্থহীন। অর্থাৎ প্রথমটা অর্থহীন হতে পারে, পরেরটা অর্থহীন হতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটি অর্থপূর্ণ হবে, আরেকটা অর্থপূর্ণ হবে না, অথবা দুইটাই অর্থপূর্ণ হবে। মনে রাখবে, দুইটাই অর্থপূর্ণ হবে, নতুবা যে কোনো একটি অর্থপূর্ণ হবে। এই যে যে কোনো একটি যখন অর্থপূর্ণ হবে, অন্যটি অর্থপূর্ণ হবে না, অর্থহীন হবে, তখন সেটাকে বলা হবে অন্তঃসন্ধি। কি বলবো সেটাকে? অন্তঃসন্ধি। আর যখন দুইটাই অর্থপূর্ণ হবে,
তখন সেটাকে আমরা বলবো বহিঃসন্ধি। ঠিক আছে, আমি আবারও রিপিট করছি, যখন দুইটাই অর্থপূর্ণ হবে তখন সেটা হবে বহিঃসন্ধি, আর যখন একটা অর্থপূর্ণ হবে আরেকটি অর্থহীন হবে তখন সেটা হবে অন্তঃসন্ধি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছি। এই কথাটাই দেখো এই জায়গাতে লেখা আছে, অন্তঃসন্ধি কি উপসর্গ বা প্রত্যয় যোগে গঠিত সন্ধিগুলোকে অন্তঃসন্ধি বলে। অর্থাৎ উপসর্গ বা প্রত্যয়ের কোনো অর্থ নাই, অর্থহীন। অর্থাৎ একটি অর্থপূর্ণ হবে আর একটা অর্থহীন হবে, একটি অর্থপূর্ণ হবে আর একটা অর্থহীন হবে। আবার বহিঃসন্ধি কি দুইটাই আলাদা অর্থ বহন করবে, অর্থাৎ এটা অর্থপূর্ণ, এটা অর্থপূর্ণ, এটা অর্থপূর্ণ, এটাও অর্থপূর্ণ, সরি, এটা অর্থপূর্ণ, এটা অর্থপূর্ণ। আমরা বুঝেছি কি বুঝি নাই একটু কমেন্ট করি। আমরা কি সবাই বুঝেছি? এই কথাটুকু কি আমরা সবাই বুঝেছি? একটু কমেন্ট করি। আমরা বুঝেছি কি? আচ্ছা, সবাই একটু রেসপন্স করিও। ওকে, এবার আসি। আমাদের ভাষায়, আমাদের ব্যাকরণের দুই ধরনের সন্ধি আছে, একটা হলো বাংলা সন্ধি আর একটা হলো তৎসম সন্ধি। অর্থাৎ কিছু বাংলা ভাষার শব্দ আছে আর কিছু তৎসম ভাষার শব্দ আছে। এই বাংলা ভাষার যে সন্ধিগুলো আছে সেগুলো আবার দুই প্রকার, একটা হলো স্বরসন্ধি আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি যেগুলো আছে তার মধ্যে একটি হলো স্বরসন্ধি, অন্যটি ব্যঞ্জন সন্ধি, আর একটি হলো বিসর্গ সন্ধি। এই তথ্যটুকু আমরা একটু জেনে রাখবো। ঠিক আছে, এই কয়েকটা তথ্য আমরা একটু জেনে রাখবো, যে আমাদের বাংলা ভাষায় যেগুলো বাংলা শব্দ আছে সেগুলো দুই প্রকার সন্ধি, একটা বাংলা সন্ধি, একটা স্বরসন্ধি, একটি ব্যঞ্জন সন্ধি। আর তৎসম সন্ধিগুলো হলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আমরা আজকের ক্লাসের সবচেয়ে সহজ যেটা সেটা নিয়ে আলোচনা করব, বিসর্গ সন্ধি। এটাকে সবাই সহজ বলে, পানির মতো সহজ। ঠিক আছে, এই সহজ বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, আশা করছি তুমি যুক্ত থাকো, এখান থেকে তুমি সফল হয়ে ফিরবে। হ্যাঁ, তুমি বুঝতে পারবে, এখান থেকে যে প্রশ্নটাই দিক না কেন তুমি পারবা। আচ্ছা, এবার আসি। স্ক্রিনের দিকে তাকাও, দেখো আমি কিছু তথ্য যুক্ত করেছি বিসর্গ সন্ধিতে। এই তথ্যগুলোর মধ্যে বলা আছে কি, বিসর্গ সন্ধি আমি একটি রুলস নিয়ে আসছি, সেটা হলো র, রেফ, মানে এই যে র, রেফ, ওকার, পাশাপাশি কি তিন স, অর্থাৎ তালব্য স, এই যে তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, এই তিন স থাকবে যুক্ত অবস্থায়। কথা বুঝো, আমরা পড়বো বিসর্গ সন্ধি। কি পড়বো? বিসর্গ সন্ধি। তোমরা দেখো তো, স্ক্রিনের দিকে একটু তাকাও, তাকে একটু দেখো তো, এখানে আমি রুলস একটি বলেছি, নিয়ম আমি একটি বলেছি, একটির বেশি আমি নিয়ম বলিনি। আমি এই একটি নিয়ম শেখাবো এবং এটার মধ্য দিয়ে আমরা বিসর্গ সন্ধিগুলো পারবো। যুক্ত থাকো, কানেক্টেড থাকো। দেখো বলছি, র, রেফ, ওকার তিনশ যুক্ত যদি থাকে তাহলে সেটা বিসর্গ সন্ধি হবে। অর্থাৎ শব্দের মাঝে যদি র থাকে, শব্দের মাঝে যদি রেফ থাকে, শব্দের মাঝে যদি ওকার থাকে, পাশাপাশি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই তিনটা স যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে এই কয়েকটা বর্ণকে, যে কোনো একটা থাকবে, এই বর্ণকে তুলে দিব, তুলে দিয়ে তার পরিবর্তে একটা বিসর্গ নিয়ে আসবো, নিয়ে এসে প্লাস চিহ্ন দিয়ে দিব, আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি, শব্দের মাঝে র, রেফ, ওকার এবং তিনশ যুক্ত পাইলেই তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো, তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। এই জায়গায় একটু তাকাও, প্রথম শব্দ যেটা সেটা হলো নিস্তেজ। দেখো এই ক্ষেত্রে আমরা একটু শব্দ বিশ্লেষণটা দেখি। নিস্তেজ শব্দের মধ্যে কি কি বর্ণ আছে? দন্তন্য আছে, দন্তন্যের সাথে কি আছে? রস্বইকার আছে, তারপরে কি আছে? আবার দেখো দন্ত স, তারপরে কি আছে? দন্ত স এর সাথে ত যুক্ত আছে, তারপরে কি আছে? তারপরে আছে ত এর সাথে একার, তারপরে কি আছে? তারপরে আছে বর্গীয় জ। এই হলো শব্দ। দেখো শব্দের মাঝে একটা স ছিল, সেই সটা ত এর সাথে যুক্ত অবস্থায় ছিল। এই বিসর্গ, সরি, এই স্বটাকে আমরা বিসর্গ বানাবো, বানাইলাম, বানাইলে কি হলো? এই যে দেখো, নিশ যোগ তেজ, বাকি কি থাকে? বাকি থাকে তেজ, তেজটা লিখে দিলাম, হয়ে গেল।
নিযোগ তেজ সংস্করণ তেজ। একই ভাবে দেখো চতুষ্পদ, লক্ষ্য করো এই যে মূর্ধন্য স যুক্ত ছিল কার সাথে, পয়ের সাথে, যে জায়গাতে যুক্ত আছে সেই জায়গাতে বিসর্গ দিয়ে দিলাম, বাকিটা আলাদা করে দিলাম, হয়ে গেল। নিশ্চল শব্দটার দিকে তাকাও, এই যে তালব্য শয়ের সাথে চ আছে, অর্থাৎ তালব্য শয়ে চয়, এই শটাকে তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো, বাকি যা আছে আলাদা করে দিব, হয়ে গেল সন্ধি বিচ্ছেদ। মনোনয়ন দেখো, লক্ষ্য করো এই যে দন্তন্য, দন্তন্যের সাথে কি আছে, ওকার আছে, অর্থাৎ এই ওকারটাকে আলাদা করব, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে মন, এই ওকারটাকে বিসর্গ বানালাম, বাকি যা আছে লিখে দিলাম, মন যোগ নয়ন, মনোনয়ন। বা দেখো বহিরঙ্গ, লক্ষ্য করো এই যে র আছে না, এই রকে তুলে দিলাম, বহি, রকে তুলে দিয়ে বিসর্গ, এই যে র, রয়ের সাথে কোনো কার ছিল না, যার সাথে কোনো কার নাই ধরে নিতে হবে একটা অ আছে, তাহলে অঙ্গ, বহির্যোগ অঙ্গ, অর্থাৎ কার নেই মানে কি একটা অ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের মধ্যে যদি আমরা তিন স্বর যুক্ত অবস্থায় পাই অথবা র এর ওকার পাই, তাহলে আমরা তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো, ঠিক আছে। পড়তে হবে, পড়লে পারবো, না পড়লে পারবো না। আচ্ছা, আমরা তো এতটুকু বুঝেছি না বুঝিনি, একটু কমেন্ট করি তো এতটুকু বুঝেছি কিনা। এতটুকু কি বুঝেছি আমরা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এত পরে আসলে হবে? আচ্ছা, ওকে, তাহলে এটা লক্ষ্য করো, আমি যে তথ্যগুলো এতক্ষণ বললাম, অর্থাৎ তিল স্বর যুক্ত র রেফ ওকার থাকলে তুলে দেবো, তুলে দিয়ে বিসর্গ বসাবো, কয়েকটা উদাহরণ দেখলাম আমরা। এবার আমরা নিয়মে চলে যাই। লক্ষ্য করো, প্রথমে আমি একটি নিয়ম নিয়ে আসছি যে শব্দের মাঝে যদি ওকার পাই, সে ওকার, সরি, শব্দের মাঝে যদি র পাই, সেই রটাকে আমরা কি বানাবো, রটাকে আমরা বিসর্গ বানাবো, র পাই রকে কি বানাবো, বিসর্গ বানাবো। তোমরা একটু চেষ্টা করো তো, এখানে যে শব্দগুলো আছে শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করো। বহিরঙ্গ বুঝে নাই? আচ্ছা, অন্তরঙ্গ দিলাম, অন্তরঙ্গ। দেখো অন্তরঙ্গ শব্দটার দিকে তাকাও, দেখো তো র পাইছি না, র পেয়েছি, তাহলে লিখে ফেলি অন্ত, র তুলে দিয়ে বিসর্গ। এবার দেখো র এর সাথে কি কোনো কার ছিল, কোনো কার ছিল না, অর্থাৎ কোনো কার নেই মানে কি, নেই মানে একটা অ আছে, এই জন্য লিখলাম অ, বাকি যা আছে তাই, অঙ্গ। এই কথাটুকু লিখেছি, আর কিছুই না। দেখো এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর একটু সন্ধি বিচ্ছেদটা করে ফেলো। দেখো এখানে বেশ কিছু শব্দ আছে, শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করো। আমার সাথে সাথে প্র্যাকটিস করো, লক্ষ্য করো, বলো, দেখো বলছি পুনরপি। দেখো শব্দের মাঝে কি আছে, র আছে, র এর সাথে কি কোনো কার আছে, র এর সাথে যদি কোনো কার না থাকে তাহলে একটা অ নিব, কার না থাকলে একটা অ নিব। দেখো র এর সাথে কোনো কার নেই, অর্থাৎ র কার মুক্ত, র এর সাথে কোনো কার নেই, তাহলে র কে তুলে দিয়ে কি বসাবো, বসাবো একটা বিসর্গ, বিসর্গ বসালাম, তারপর দেখো কোনো কার যেহেতু নেই সেই জন্য আমরা একটা অ নিব, বাকি যা আছে তাই লিখে দিব, শেষ। আচ্ছা, এরপর দেখো নিরীক্ষণ, দেখো র, তাহলে র তুলে দিব, তুলে দিয়ে কি বসাবো, বিসর্গ, র এর সাথে কি ছিল, একটা দীর্ঘ ইকার ছিল, সেটাকে পূর্ণ বর্ণে নিয়ে আসবো, তাহলে দীর্ঘ ইকারটা দীর্ঘ হয়ে গেল, বাকি যা আছে তাই থাকবে, ইক্ষণ। নিরুপমা, দেখো র আছে, রটাকে তুলে দিলাম, তুলে দিয়ে কি বসাবো, বিসর্গ, র এর সাথে কি ছিল, একটা রস্যকার ছিল, লিখে ফেলো, উপমা, নিযোগ উপমা, নিরুপমা। দেখো অন্তরীপ, র আছে, রটাকে তুলে দাও, তুলে দিয়ে বিসর্গ বসাও, অন্তযোগ ইপ সমান সমান অন্ত রিপ। আচ্ছা, এরপর দেখো নিরাশ্রয়, এই যে র আছে, র, র তুলে দাও, তুলে দিয়ে বিসর্গ বসাও, তাহলে র তুলে দিলাম, র এর সাথে কি ছিল, একটা আকার ছিল, তাহলে আকারটাকে লিখে ফেলি, লিখি আশ্রয়। দেখো পুনরাবৃত্তি, লক্ষ্য করো শব্দ হলো পুনরাবৃত্তি, পুনরাবৃত্তির দিকে তাকাও, এই যে র আছে, র কে তুলে দাও, তুলে দাও, তুলে দিয়ে লিখো র
সমান সমান বিসর্গ, বাকি যা আছে আবৃত্তি। ঠিক আছে। নিরভিমান, এই যে র আছে, তুলে দাও, বিসর্গ বসাও। রয়ের সাথে কোনো কার নেই, একটা অনিয়াস অভিমান। এতটুকু কি সবাই বুঝেছি? এতটুকু কি সবাই বুঝেছি? এতটুকু কি সবাই বুঝেছি? একটু কমেন্ট করি। এতটুকু কি সবাই বুঝেছি আমরা? আচ্ছা, বুঝেছি। ওকে, এরপরে আসি। শব্দের মাঝে যদি রেফ থাকে, কি থাকে? রেফ থাকে। মনে রাখবে এই রেফটা যে বর্ণের আগে আছে, অর্থাৎ ক এর উপরে রেফ আছে, অর্থাৎ আগে রেফ আসবে তারপরে ক আসবে, বা ব এর উপরে রেফ আছে, আগে র আসবে, রেফ আসবে, তারপরে কি আসবে? ব আসবে। অর্থাৎ রেফ সবসময় শুরুতে থাকে, অর্থাৎ যে বর্ণের উপরে থাকে সে বর্ণের আগে তার অবস্থান হয়। ঠিক আছে, বর্ণটির আগে অবস্থান থাকে কার? রেফের। ওকে, লক্ষ্য করো আমরা এই জায়গাতে বেশ কয়েকটা শব্দ দেখছি। কি কি আছে? দুর্গত। লক্ষ্য করো, দুর্গত, অর্থাৎ শব্দটা হলো দূর যোগ গত। তাহলে দুর্গত, এই যে র আছে, র তুলে দিয়ে বিসর্গ দেবো, অর্থাৎ এরকম হবে দূর যোগ গত। বা দুর্জন, লক্ষ্য করো এই যে রেফ আছে, তাহলে কি দিব? রেফ তুলে দিয়ে বিসর্গ, বাকি যে আছে তাই। দেখো দুর্ঘটনা, অর্থাৎ রেফের পরে যে কয়েকটা বর্ণ আছে সেগুলোকে আলাদা করে দিব। ঠিক আছে, তাহলে কি হবে? দুর্যোগ ঘটনা। ওকে, এরপরে দেখো প্রাদুর্ভাব। লক্ষ্য করো রেফ আছে, বাকি কি আছে? ভাব আছে। তাহলে এই রেফটাকে তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো, বাকি যা আছে তাই লিখবো। চতুর্ভুজ, দেখো যে রেফ আছে, তুলে দিলাম, চতুর যোগ ভুজ, চতুর্ভুজ। পুনর্জন্ম, এই যে দেখো রেফ আছে, রেফ তুলে দাও, তুলে দিয়ে বিসর্গ বসাও, বাকি যা আছে লিখে দিলাম। অর্থাৎ কিছুই চেঞ্জ না, জাস্ট রেফটা বিসর্গ হবে, এতটুকু। বহির্জগৎ, বহির যোগ কি? জগৎ। এই যে রেফ ছিল জয়ের আগে, ওটাকে বিসর্গ বানালাম, যা ছিল তাই আছে, অর্থাৎ কোনো চেঞ্জ নেই। পুনর্মিলন, এই যে ময়ের উপরে রেফ ছিল, রেফকে তুলে দিয়ে বিসর্গ, বাকি যা আছে তাই। মিলন, অর্থাৎ রেফ থাকলে আমরা তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো। সবাই বুঝছি না বুঝিনি? সবাই কি বুঝেছি? এই সবাই বুঝেছি? একটু কমেন্ট করি বুঝেছি কিনা সবাই। উচ্চারণে যেমন, না না না, উচ্চারণের সাথে এখানে কোনো তফাৎ হবে না, এখানে বর্ণ যা থাকবে তাই লিখতে হবে। ঠিক আছে, বর্ণ যেটা থাকবে সেটাই লিখতে হবে। সবাই বুঝেছি তো নাকি? বুঝছি। বিসর্গ সন্ধি অনেক সহজ না? অনেক সহজ লাগছে নাকি? অনেক সহজ, বলো সহজ লাগছে কিনা? আচ্ছা, সহজ। যদি সহজ লাগে, এবার এই কয়েকটা শব্দের সন্ধি বিচ্ছেদ করো। এই কয়েকটি শব্দের সন্ধি বিচ্ছেদ করো, সকলে করবে। দ্রুত সন্ধি বিচ্ছেদ করে ফেলো এই কয়েকটি শব্দের। দেখি তোমরা কতটুকু বুঝলাম।
দ্রুত এই কয়েকটি শব্দ সন্নিবেশিত করে ফেলো ফার্স্ট। এই সন্নিবেশিত করো, দেখতে পাচ্ছি না কেন? নাকি সব অলস হয়ে গেলে? দ্রুত কি শিখালাম এতক্ষণ? দ্রুত সন্নিবেশিত করে ফেলো, কমেন্টে লিখো, দ্রুত লিখো। আচ্ছা, যাক তোমরা বুঝেছো। তাহলে আমি একটু আগে তোমাদেরকে শেখালাম কি, যে শব্দের মাঝে যদি রেফ পাই, সেই রেফটা তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো। আচ্ছা, এখানে রেফ আছে, রেফ তুলে দিই, তুলে দিয়ে কি বসাই? বিসর্গ বসাই। তাহলে কি হয়? রেফ তুলে দিলাম, বাকি আছে জালোচনা। দেখো, ও যোগ জালোচনা, এটা তুলে দিই, তুলে দিয়ে বিসর্গ দিলাম। তারপরে কি আছে? জোপুরি, নাকি এরকম তো? পর্যাপ্ত, তুলে দিলাম, বিসর্গ দিলাম। বাকি কি? জাপ্ত। আচ্ছা, দেবর্ষি, এই যে দেবর যোগসি, নাকি এরকম?
এরকম নাকি? এরকম কি? আচ্ছা, গুড। এই তো পয়েন্ট ধরতে পেরেছো। এখানে একটিও অর্থপূর্ণ নয়, একটিও অর্থপূর্ণ নয়। যেমন তোমাকে বলছি কি দুর্গত বা দুর্ঘটনা, দুর্ঘটনা। দেখো, তাহলে তুলে দিলা বিসর্গ বসালা, এখানে কি হয়ে গেল কি ঘটনা। দেখো অর্থপূর্ণ, এটা একটা ছিল উপসর্গ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এইটা একটি অর্থপূর্ণ শব্দ, এটা উপসর্গ, কিন্তু এটা থেকে এটা অর্থপূর্ণ, অর্থপূর্ণ, অর্থপূর্ণ হইল না, একটাও হয়নি। অর্থাৎ আমি তোমাদেরকে প্রথমে বললাম যে বিসর্গ তুলে দিবে, সরি, রেফ তুলে দিবা, তুলে দিয়ে বিসর্গ বসাবা, কিন্তু এই জায়গাতে ওই নিয়মগুলো খাটবে না। তাহলে কি বিসর্গ সন্ধি অনেক সোজা না? অনেক সোজা না? অনেক সহজ না? বিসর্গ সন্ধি সহজ। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে পরিযোগ আলোচনা, আলোচনা। এটা কি হবে? এটা হবে উপরি যোগ উপরি, উপরি যোগ উপরি। এটা কি হবে? এটা হবে পরি যোগ আপ্ত, পর্যাপ্ত। পর্যন্ত কি হবে? পরি যোগ অন্ত, পর্যন্ত। সপ্তর্ষি, সপ্ত যোগ ঋষি, সপ্তর্ষি। দেবর্ষি, দেব যোগ ঋষি। শীতার্ত, শীত যোগ ঋত। লক্ষ্য করো প্রত্যেকটাতে কিন্তু রেফ ছিল, প্রত্যেকটাতে রেফ ছিল। কিন্তু তোমরা পড়ছো কি? তোমরা পড়ছো যে রেফ যদি থাকে তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো, কিন্তু তুলে দিলাম, তুলে দিয়ে বিসর্গ বসালাম, হলো না। অর্থাৎ সহজ কথায় অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো আসলে কি, কিভাবে? দেখো এখন তুমি পারবে, এগুলো যে শব্দগুলো নিয়ে আসছে না, এগুলো তুমি পারবে। লক্ষ্য করো, শব্দের মাঝে যদি জ ফলা বা জ থাকে, লক্ষ্য করো, শব্দের মাঝে যদি জ ফলা বা অন্তস্থ জ থাকে, সেটাকে তুলে দিয়ে রস্ব ইকার বানাইতে হয়। কি বানাইতে হয়? রস্ব ইকার, সেটাকে রস্ব ইকার বানাইতে হয়। আচ্ছা, এরপরে দেখো, শব্দের মাঝে যদি অর বা আর কথা থাকে, তাহলে সেটাকে রি বানাইতে হয়। কি বানাইতে হয়? রি বানাইতে হয়। আচ্ছা, এখন দেখো তোমার মনের মধ্যে এখন একটা প্রশ্ন জাগতেই পারে যে কি আসলে, আচ্ছা, তোমার মাঝে এখন একটা প্রশ্ন আসতেই পারে যে এই জায়গাতে আমি রেফ কে তুলে দিয়ে রি বসালাম, এই জায়গাতে আমি রেফ কে তুললাম না, এটাকে আমি সরাসরি রই বানালাম, র ছিল রই আছে, চেঞ্জ হয়নি। ঠিক আছে? দেখো, দুর্গম, তাহলে এই শব্দটা দেখো রি আছে না, রেফ আছে না? এই যে রেফ, তাহলে এই রেফ সমান সমান কি এটা এরকম হইতো না, রিগত। দেখো একটু সহজ ভাবে বুঝো, একটু সহজ ভাবে নাও। এখানে রেফ ছিল, রেফ ছিল, এই রেফটা কি হয়েছে? এই রেফটা রি হয়ে গেছে, রি। অর্থাৎ রেফটা কখনো রি হয়, কখনো বিসর্গ হয়। কি হয়? রেফটা কখনো রিকার হয়, কখনো রি হয়, কখনো বিসর্গ হয়। এখন দেখো এই জায়গাতে তুমি রেফ সমান সমান রি বসাচ্ছ, তাহলে কি হচ্ছে? দু যোগ রিগত। দেখো তো রিগত বলে কোনো শব্দ আছে? অর্থপূর্ণ শব্দ হয় না, অর্থপূর্ণ শব্দ হয় না। সুতরাং এটাকে আমি দু যোগ রিগত লিখতে পারবো না। এটাতে আমি কি করবো? এটাতে আমি রি বসাবো, অর্থাৎ অর্থপূর্ণ হতে হবে।
সহজ কথায় এক কথায় অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সামনে আগাই, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে যাবে। দেখো, তুমি পড়েছো, তুমি শিখেছো, কি শিখেছো? তুমি শিখেছো এরকম যে শব্দের মাঝে যদি জফলা থাকে সেই জফলাকে রস্বইকার বানাইতে হয়, কিন্তু তুমি একটু আগে তুমি পারলে না। কেমন? এই যে দেখো, শব্দের মাঝে জফলা ছিল, তুমি ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ তুমি শিখে আসছো ইতি যোগ আদি। কি শিখে আসছো? ইতি যোগ আদি। দেখো, এই যে তয় শুধু জফলা ছিল, সেই জফলাটা রস্বইকারে রূপান্তরিত হলো, বাকি ছিল আকার, সেই আকারটাকে লিখলাম, বাকি যা আছে তাই লিখলাম, হয়ে গেল কি ইতি যোগ আদি। দুর্গমটা আবার দেখান। আচ্ছা একটু পরে দেখাই, হ্যাঁ একটু পরে দেখাই, স্পষ্ট হবে, লক্ষ্য করো। প্রত্যাশা, দেখো তো এই যে জফলা আছে, জফলাটাকে কি বানাও? জফলাটাকে রস্বইকার বানাও। তাহলে প্রতি যোগ বাকি কি? এই যে আকার, আকারটাকে লিখে ফেলো আশা, প্রতি যোগ আশা। মশাধার, দেখো জফলা আছে, তাহলে মসি বানানটা দীর্ঘইকার হয়, এটা মনে রেখো, রস্বইকার হয় না, দীর্ঘইকার হয়। মসি যোগ কি? মসি যোগ বাকি যা আছে তাই, আধার। প্রত্যুষ, দেখো এই যে জফলা আছে, তাহলে জফলাটা কি করব? যার সাথে জফলাটা যুক্ত আছে তার সাথে দিয়ে দিব, তাহলে রস্বইকার হয়ে গেল। এই যে দেখো, তয়ের সাথে একটা রস্যুকার ছিল, সেই রস্যুকারটাকে রস্যু বানালাম, বাকি যা আছে তাই। ওকে। প্রত্যুক্তি, দেখো এই যে জফলা ছিল, জফলাটাকে কি করলাম? জফলাটাকে দেখো অতি, রস্বইকার বানাই দিলাম, আর এই যে রস্যুকারটা রস্যু লিখলাম, উক্তি। এবার আসো মূল জায়গাটাই, উপর যুক্ত, দেখো জ আছে, তাহলে জটাকে কি বানাবো? জটাকে রস্বইকার বানাবো। রস্বইকারটা কার সাথে হবে? এই যে জয়ের আগে যে বর্ণটা আছে সে বর্ণের সাথে রস্বইকার হবে, অর্থাৎ উ ও, এই যে রেফ, রেফ সমান সমান র, এই র এর সাথে হবে কি? রস্বইকার। উপরি যোগ বাকি কি আছে? রস্যু, তাহলে এই যে রস্যু পয়েতয়, উপরি যোগ উক্ত। ঠিক আছে, এগুলো সবগুলো তৎসম সন্ধি। দেখো অধ্যুষিত, তাহলে অধি যোগ উষিত, অধ্যুষিত। যদ্যপি, যদি যোগ, দেখো এর সাথে কোনো কার নাই, কার নাই মানে কি? একটা আছে, যদি যোগ অপি। ওকে, এরপর দেখো অত্যন্ত জফলা, তাহলে অতি যোগ কি? কোনো কার নেই, কার নেই মানে কি? অ আছে, অন্ত। আদ্যন্ত, দেখো এই যে জফলা আছে, তাহলে আদি যোগ অন্ত। আমরা এটা বুঝছি কি বুঝি নাই? তাই আমরা এটা বুঝেছি। তাহলে এই যে দেখো, এবার তুমি পারবে উপর জু পরি, দেখো এটা সন্ধি বিচ্ছেদ তুমি এখন সহজেই পারবে। দেখো রেফ দেখেছিলে, রেফ দেখেই তুমি মানে বিসর্গ দিয়ে দিয়েছিলে। আসলে রেফ থাকলে যে বিসর্গ হবে ব্যাপারটা এরকম না, অর্থাৎ সব ক্ষেত্রে বিসর্গ আমি দিতে পারবো না, অর্থপূর্ণ হতে হবে। দেখো প্রত্যেকটা শব্দই অর্থপূর্ণ এই জায়গাতে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে একটু সচেতন হয়ে উত্তরটা করতে হবে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটুকু কি আমরা বুঝেছি? দেখো উপর জুপরি কি হবে? এই যে জ আছে, জ সমান সমান কি? রস্বই, কার সাথে দিব? এই যে রফলা, সরি রেফ, রেফের সাথে দিয়ে দিব, তাহলে উপরি যোগ কি? এই যে রস্যু, রস্যু লিখলাম, বাকি যা আছে তাই, উপরি যোগ উপরি সমান সমান উপর যোগ উপরি। ওকে, এই সবাই বুঝছি? আশা করছি সবাই বুঝছি। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে এই যে এবার রেফ, এই রেফের গুলো আমরা একটু দেখি, রেফের গুলোতে কি সমস্যা লক্ষ্য করো। শব্দের মধ্যে যদি অর বা আর থাকে, আর পাই, তাহলে তুলে দিয়ে রি বসাবো। কি বসাবো? রি বসাবো, রি। ঠিক আছে, যদি অর বা আর পাই, বা যদি আর্ত পাই, আর্ত যদি পাই শব্দের মধ্যে, তাহলে সেটাকে ঋত বানাবো। সহজ ভাবে নাও, শব্দ যদি অর বা আর পাই সেটাকে আমরা রি বানাবো, আর্ত যদি পাই সেটাকে আমরা ঋত বানাবো। একই কথা। আর্ত শব্দে কি আছে? দেখো এই যে সরিয়া র ত, এই যে সরিয়া র, আর এই আরটুকু হয়ে যাবে কি? আরটুকু হয়ে যাবে রি, আর এই যে বাকি ত সমান সমান ঋত। ঠিক আছে, আরটা সমান সমান ঋত। ওকে, তাহলে অর বা আর যাই থাকুক না কেন আমরা রি বানাবো, দেখবো বিসর্গ দিয়ে সেটা যায় কিনা, যদি না যায় তাহলে সেটা রি নিবে, অবশ্যই রি নিবে।
হয় বিসর্গ না হয় রি, দুইটার একটা নিবে। আচ্ছা, এবার তুমি দেখো এই শব্দগুলো দেখো, প্রত্যেকটা দেখো এইভাবে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বিচ্ছেদ হচ্ছে। দেখো দেখো এই যে, লক্ষ্য করো, এই যে রেফ আছে, রেফ, ঠিক আছে, রেফ আছে, অর্থাৎ রেফ যেহেতু পেয়েছি, ঠিক আছে, রেফ যেহেতু পেয়েছি, এই রেফটাকে যদি আমরা দেখো, যদি এরকম লিখতাম, উত্তম যোগ মূর্ধন্য হবে, উত্তম যোগ মূর্ধন্য হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বিসর্গ রুলস মানবে না। তাহলে আমরা কি করব, আমরা এই রেফটাকে আমরা রি বানাবো, রি, তাহলে হয়ে যাবে। দেখো বলছি উত্তম যোগ কি, উত্তম যোগ ঋণ সমান সমান উত্তম বর্ণ। অধম, তাহলে অধমটা লিখি, অধম যোগ কি, এই রি আছে, রেফ আছে, রেফ সমান সমান রি যোগ মূর্ধন্য ঋণ। পরমর্তু, দেখো পরম শব্দটাকে লিখে ফেলি, পরম যোগ কি, এই যে রেফ, রেফ কি, রেফ হলো রি যোগ পরস্য, বাকি যা আছে তাই। মহর্ষি, দেখো মহ যোগ কি, এই যে রি, রি লিখলাম, রেফ, তারপরে কি যা আছে তাই। এখন দেখো কথা হলো মহ হবে না মহা হবে, দেখো তো কোনটা হবে, কোনটা হবে, মহ হবে না মহা হবে, অবশ্যই মহা হবে। সুতরাং আমরা এই জায়গায় মহাযোগ ঋষি লিখবো। একইভাবে দেখো রাজর্ষি, এই যে রেফ আছে, অর্থাৎ লিখে ফেলি রাজ যোগ কি, ঋষি, তাহলে কি রাজ ঋষি না রাজা যোগ ঋষি, কারণ শব্দটা রাজা, রাজ না, ঠিক আছে। দেখো গীতার্থ, লক্ষ্য করো গীতার্থ, দেখো তো এই যে গীত, এই যে আকার, এই যে র, রেফ মানে কি আর, আর হয় আর, আমরা বলেছিলাম কি আর সমান সমান কি লিখবো, আর সমান সমান রি লিখবো, তাহলে শব্দটা হবে কি গীত যোগ কি, গীত যোগ ঋত। শীতার্থ, শীত যোগ ঋত, দেখো এগুলোতে কিন্তু বিসর্গ বসছে না, এগুলোতে বিসর্গ বসছে না, এই কেন, কেন কি, ভয়ার্থ, দেখো ভয় যোগ ঋত, লক্ষ্য করো তো তুমি কি ভয় লিখবা না ভয়া লিখবা, শব্দটা কি ভয় না ভয়া, অবশ্যই ভয়, শব্দটা হলো ভয়, শব্দটা ভয়া না, ঠিক আছে, এই জন্য ভুল করা যাবে না, শব্দটা ভয় নট ভয়া। শব্দটা শীত, শীতা না, সীতা যোগ ঋত না, শব্দটা হলো শীত, ঠিক আছে। শব্দটা হলো আকার, কেন আকার হলো, কারণ শব্দটা কি নিবে, রাজ যোগ ঋষি, রাজ ঋষি না, রাজা যখন ঋষি, রাজা যখন ঋষি তখন সেটাকে হয় রাজর্ষি। মহ বলতে শব্দ না, শব্দটা হলো মহা, ঠিক আছে, এই জন্য বানানে যেটা আসবে সেটা নিতে হবে, ওকে, বানান আমার যেটা নিবে সেটা লিখতে হবে, মহ হয় না মহা হয়। আচ্ছা, এরপরে আসো বর্ণার্থ, লক্ষ্য করো বর্ণার্থ, উত্তম যোগ ঋণ হলো কেন, উত্তম ঋণ হলো কেন, আচ্ছা তুমি লিখো তাহলে, উত্তম যোগ ন, অর্থপূর্ণ বের করো, অর্থপূর্ণ শব্দ বের করো, এই জায়গাতে অর্থপূর্ণ শব্দ বের করো। উত্তম কি বোঝায়, মূর্ধন্য, দুইটার একটা তো অর্থপূর্ণ হবে, আমরা কি পড়ছি, আমরা পড়ছি হয় দুইটাই অর্থপূর্ণ হবে নয়তো একটা অর্থপূর্ণ হবে, দেখাও অর্থপূর্ণ দেখাও, দেখো অর্থপূর্ণ দেখাও। আচ্ছা তুমি উত্তম না লিখে উত্তমর লিখো, উত্তমর বলে কি কোনো শব্দ আছে, কোনো শব্দ নাই তো, অর্থাৎ অর্থপূর্ণ শব্দের সাথে যুক্ত হবে, ঠিক আছে, একটু বুঝো, মাথা খাটাও, দেখো সবগুলো পারবে, ঠিক আছে, একটু ভাবো। ওকে, বর্ণার্থ, দেখো কি হবে, বন্যা না বন্য, এ বন্য যোগ ঋত না না না, বন্যা যোগ ঋত, বন্যা, শব্দটা হলো বন্যা, বন্যা দ্বারা ঋত হয়েছে, ঠিক আছে, বর্ণার্থ। ক্ষুধার্ত, তাহলে কি ক্ষুধ না ক্ষুধা, ক্ষুধা যোগ কি ঋত, ক্ষুধার্ত। তৃষ্ণার্ত, শব্দটা কি তৃষ্ণ না তৃষ্ণা, তৃষ্ণা, তৃষ্ণা যোগ ঋত, অর্থাৎ শব্দের বানান যেটা নিবে সেটা আমাদেরকে লিখতে হবে, হয় আকার আসবে না অথবা আসবে না, তফাৎ শুধু এতটুকুই, হয় আকার আসবে না হয় আসবে না। এ হলো আমাদের
রেফ সমাচার, ঠিক আছে? রেফ নিয়ে আমাদের যে সমস্যা, সেই সমস্যাটা আশা করছি দূর হবে এবার। যে রেফ থাকলে যে আমরা একেবারে গণহারে বিসর্গ দিয়ে দেবো, ব্যাপারটা এরকম না। আচ্ছা, যদি আমরা এতটুকু বুঝি তাহলে আমরা একটু পরের ধাপে যাই। দেখো, এখানে আমি বলেছি যে ওকার থাকলে ওকারকে তুলে দিয়ে আমরা কি বসাবো? বিসর্গ বসাবো। দেখো তো, এই যে ৯ এর সাথে ওকার আছে, তাহলে মন বিসর্গ যোগ র। বয়োবৃদ্ধ, দেখো ওকার আছে, অর্থাৎ অন্তস্থ এর সাথে ওকার আছে, অন্তস্থ পর্যন্ত লিখি বয়, তারপরে কি অন্তস্থের সাথে যে ওকারটা আছে এটাকে তুলে দিয়ে বিসর্গ বসাই, বয়োযোগ বৃদ্ধ। বুঝছি না বুঝি নাই? ও, দুর্গম। আচ্ছা, দুর্গম, দেখো তো, এবার তুমি এই দুর্গমকে কি বলবা? রেফ তুলে দাও, তুলে দিয়ে বিসর্গ বসাও, তাহলে দূর যোগ গম। দেখো, এটা একটা শব্দ, এটা কি মূলত এইরকম ছিল, দূর ছিল, দূর, দূর কি, দূর হলো একটা উপসর্গ, একটা উপসর্গ। দেখো, একটা উপসর্গ, আরেকটা হলো অর্থপূর্ণ শব্দ, গম মানে গমন করা, ঠিক আছে? ওকে, দুর্গম যেখানে গমন করা কঠিন আর কি। আচ্ছা, এবার দেখো, এবার তুমি এই রেফটাকে তুলে দাও, তুলে দিয়ে তুমি এবার রি বসাও। দেখো তো, রিগম, রিগম বলে কি কোনো অর্থপূর্ণ শব্দ আছে? কোনো অর্থপূর্ণ শব্দ নাই, অর্থাৎ আমরা এই জায়গায় বিসর্গ, সরি, রেফ তুলে দিয়ে যে রি বসাবো হবে না, আমাদেরকে এই জায়গায় বিসর্গ বসাতে হবে, দেখতে হবে অর্থপূর্ণ হচ্ছে কিনা, ঠিক আছে? এই কথাটুকু বললাম। আচ্ছা, মনে হয় বুঝেছি আমরা। তাহলে দেখো, প্রত্যেকটা সেম ভাবে সমাধান করে ফেলো। সরোবর, তাহলে কি হবে? এই যে ওকার আছে, তুলে দাও, স্বর যোগ কি বর। অধমুখ, অধ যোগ কি মুখ। মনোনীত, দেখো ওকার আছে, মন যোগ কি নিত। অধগমন, অধ যোগ কি গমন। ওকার তুলে দে, তুলে দিয়ে বিসর্গ বসাও। ত্রয়োদশ, তয় যোগ কি দশ। তিরোধান, ওকার তুলে দাও, তির যোগ কি ধান, তিরোধান। যশোলাভ, ওকার তুলে দাও, যশ যোগ কি লাভ। সহজ না? সহজ না? একেবারে সহজ না? এই সহজ না অনেক? সহজ তো নাকি? আচ্ছা, সবাই কি বুঝতে পারছি? বুঝতে পারতেছে কি সবাই? আচ্ছা, যদি সহজ হয়, যদি সহজ হয়, সরি, ওকে, যদি সহজ হয় তাহলে একটা কাজ দিই তোমাদের। লেখো, সূর্যোদয়, কথোপকথন, কথোপকথন আর সূর্যোদয়, এটা হলো ক, ঠিক আছে? এটা হলো থ। কথোপকথন আর সূর্যোদয়, এই দুটো শব্দের একটু দ্রুত সন্ধি বিচ্ছেদ লিখে ফেলো। কি ব্যাপার? সূর্যোদয় উদয় লিখলাম, বিসর্গ দিলাম যে, বিসর্গ দাওনি কেন? বিসর্গ হবার কথা ছিল না? এই যে পারতেছো, যাই হোক।
বিসর্গ হওয়ার কথা ছিল তো। আচ্ছা, তাহলে একটা বিষয় লক্ষ্য করি আমরা, শব্দের মাঝে যে ওকার থাকলেই যে সেটা বিসর্গ হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে, অর্থপূর্ণ হতে হবে। অর্থাৎ শব্দের মাঝে বিসর্গ থাকলে শুধু, সরি, ওকার থাকলে শুধু বিসর্গও হয় না, মাঝে মাঝে ওকারটা রস্যুতেও রূপান্তরিত হয়। কি বললাম? ওকারটা কখনো কখনো রস্যু হয়ে যায়, রস্য উ হয়ে যায়। যেমন আমরা এরকম কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা সহজেই বুঝতে পারবো। দেখো, এখানে যে কয়েকটা শব্দ আমি নিয়ে আসছি প্রত্যেকটাতে আমাদের ওকার আছে, কিন্তু ওকার থাকলেও এই জায়গাতে কিন্তু আমরা বিসর্গ লিখতে পারবো না। এই জায়গাতে আমরা কি করব, যে ওকারটা আছে সে ওকারটাকে আমরা টেনে বের করে নিয়ে চলে যাব, বাইরে নিয়ে চলে যাব, নিয়ে যে ওকারের আগে একটা প্লাস দিব, দিয়ে সে ওকারটাকে আমরা হ্রস্বউ বা দীর্ঘও বানাবো। অর্থাৎ বানান অনুযায়ী যেটা নেবে সেটাই হবে, ঠিক আছে। যেমন দেখো, সূর্য, সূর্যোদয়, লক্ষ্য করো তো, তুমি যদি এই রেফটাকে তুলে দিয়ে, সরি রেফ তো এই জায়গায় যাবে না, তোমরা তো বুঝতেই পারছো এখানে সূর্য কথাটা আছে, অর্থাৎ রেফটা যাবে না, ওকার আছে, ওকারটাকে তুলে দাও, ওকারটাকে তুলে দাও, তুলে দিয়ে বিসর্গ বসাও, বাকি কি আছে? সূর্য যোগ দয়, সূর্য যোগ দয় হবে দয় না, তো আমরা তো জানি সূর্যোদয় মানে কি উদয় হওয়া, অর্থাৎ এই জায়গাতে একটা শব্দ আছে অর্থপূর্ণ, সেটা হলো উদয়, সেটা কি উদয়। সুতরাং সুতরাং আমাদেরকে একটু চোখ খোলা রেখে, চোখ কান খোলা রেখে আমাদেরকে একটু উত্তর করতে হবে। দেখো, এগুলোতে একটা তো বিসর্গ হবে না। যেমন প্রথম শব্দটা দেখো, ওকার আছে কার সাথে? র এর সাথে, তাহলে র পর্যন্ত লিখে ফেলি নর যোগ কি, ওই ওকার লিখলাম উত্তম না উত্তম, দেখো নর যোগ উত্তম সমান সমান কি, নরোত্তম। সূর্যোদয়, সূর্য যোগ কি, উদয়। দেখো প্রশ্নোত্তর, দেখো ওকার আছে, ওকারটাকে আলাদা করে ফেলি, প্রশ্ন, এই ওকারটাকে আলাদা করে রস্য বানাই দিই, উত্তর, প্রশ্নোত্তর। দেখো পদোন্নতি, ওকার আছে, তাহলে কি লিখবো, পদ যোগ কি, উন্নতি সমান সমান কি, পদোন্নতি। দেখো লোকোক্তি, দেখো ওকার আছে, ওকারটা তুলে দিই, কি লিখবো, লোক যোগ কি, উক্তি, অর্থাৎ ওকারটা রস্যতে রূপান্তরিত হবে। আচ্ছা, উত্তরোত্তর, দেখো তো এই যে ওকার আছে না, ওকারটাকে আলাদা করো, উত্তর যোগ কি, উত্তর সমান সমান কি, উত্তরোত্তর। চলর্মি, তাহলে কি হবে, চল যোগ এই যে ওকার, ওকারটাকে নিয়ে যাও, এটা দীর্ঘকার হবে, উর্মি, উর্মি বানানটা দীর্ঘকার দিয়ে হয়, ঠিক আছে। দেখো যথোচিত, কি হবে, যথ, তারপরে ওকারটাকে নিয়ে যাও, কি হবে, উচিত, রস্য হয়ে যাবে। এখন বলো তো, শব্দটা কি যথ হয় না যথা হয়, কোনটা? যত হয় না যথা হয়? আমরা তো যথাই পড়েছি না যথ পড়েছি, যথা, যথা। সুতরাং এই জায়গাতে আমাদের আকারটা দিতে হবে, অর্থাৎ শব্দের উপরে ডিপেন্ড করবে যে শব্দটা আসলে আকার নিবে কি নিবে না। দেখো মহোৎসব, ওকার আছে, একটু আগে বললাম মহ হয় না, মহা হয়, মহা লিখলাম, তারপরে কি আছে, পাকিজা আছে, তাই উৎসব। গঙ্গর্মী, তাহলে শব্দটা হলো গঙ্গা, গঙ্গ না গঙ্গা যোগ কি, উর্মি। বুঝছি না বুঝি নাই? এই সবাই কি বুঝেছি? সবাই কি আমরা বুঝেছি? সবাই কি বুঝছি এটা? কমেন্ট করে একটু, আশা করছি বুঝছি। এবার আসো, শব্দের মাঝে যদি দন্ত স থাকে যুক্ত অবস্থায় তুলে দাও, তুলে দিয়া সে জায়গাতে বিসর্গ বসাও, দন্ত স পেয়েছি তুলে দিলাম, বিসর্গ বসালাম, বাকি কি আছে, বাকি আছে পর, পর ভাস্কর। দেখো নমস্কার, ক, নম যোগ কি, সরি নম, সরি বিসর্গ যোগ কি, কার। দেখো দন্তস্ব কোথায় হবে আর মূর্ধন্য কোথায় হবে, এটা কিন্তু আমি গতদিনই ক্লাসে বুঝিয়েছি, ঠিক আছে। সুতরাং এটা নিয়ে কোনো আর কথা নাই, আলাপ নাই। পুরস্কার, দেখো যে দন্ত যুক্ত স তুলে দিলাম, বাকি আছে তাই। তিরস্কার, এই যে দন্ত স, তির যোগ কি,
কার, তিরস্কার। তেজস্ক্রিয়, দেখো এই যে দন্ত স, তেজস, বাকি কি আছে প্রিয়, শেষ। নিস্তেজ, দন্ত স আছে, নি যোগ কি, তয়গার বর্গীয় জ, তেজ। নিস্তার, এই যে দন্ত স, যুক্ত অবস্থা, নিস যোগ কি, তার। মনস্তুষ্টি, দেখো দন্ত স আছে, মন যোগ কি, তুষ্টি। বুঝছি না বুঝিনি? এই সবাই বুঝছি? এটা কি সবাই বুঝছি? অনেক সহজ না? অনেক সহজ কিনা? বলো বলো সবাই বলো, সহজ কিনা? অনেক সহজ। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই, এগুলো একটু সন্ধি বিচ্ছেদ করে ফেলো। এই শব্দগুলোর একটু সন্ধি বিচ্ছেদ দ্রুত করে ফেলো, দেখি তোমরা কি সন্ধি বিচ্ছেদ করো। ফার্স্ট একটু উত্তর করবে, ঠিক আছে? চেষ্টা করো সবাই। আচ্ছা, ওকে, অনেকে লিখছো অনেকে লিখছো না, যাই হোক, তোমাদেরকে তো আমি জোর করে লিখাতে পারবো না। আচ্ছা, দুইজন লিখেছো, আচ্ছা একটু মিলাও। দেখো, শব্দটা হলো নিস্তব্ধ, লক্ষ্য করো, নিস্তব্ধ, সন্ধি বিচ্ছেদ কি হবে, স্তব্ধ। অন্তস্থ, দুস্থ, মনস্থ, নিস্পন্দ, বক্ষস্থল, নিঃশ্বাস, নভস্থল। আচ্ছা, দেখো আমি এই জায়গায় সন্ধি বিচ্ছেদ লিখলাম, ঠিক আছে? অনেকের এখন মাথা ঘুরতে পারে যে এরকম কেন হলো, দন্ত শত যুক্ত অবস্থায় ছিল, তালব্য যুক্ত অবস্থায় ছিল, কিন্তু ওগুলো থেকে গেল, তারপরে আবার বিসর্গ হলো, তাই না? আচ্ছা, দেখো একটা শব্দ মনোকষ্ট,
এই শব্দটা সন্ধি বিচ্ছেদ তোমরা কিভাবে করবা? মনোকষ্ট। দেখো তো, শব্দটার মাঝে বিসর্গ আছে, বিসর্গযুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করা খুব সহজ। বিসর্গ করে জাস্ট একটা প্লাস দিয়ে দিবা, সেটা সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। ঠিক আছে, মনোকষ্ট। আচ্ছা, একই ভাবে দেখো, এই যে এইখানে যে শব্দগুলো ছিল, এই শব্দগুলো সবগুলোর মাঝখানে একটা করে বিসর্গ ছিল। দেখো, একটা শব্দ লিখছি নিঃশ্বাস। তোমরা কিন্তু শব্দটা এরকম দেখেছো, কোথাও না কোথাও দেখেছো, কিন্তু মজার বিষয় হলো এই জায়গাতে নিঃশ্বাস শব্দের মাঝে বিসর্গ দিলে যা উচ্চারণ হয়, বিসর্গ না দিলেও সেম উচ্চারণই হয়, অর্থাৎ উচ্চারণের কোনো পার্থক্য হয় না, কোনো তারতম্য হয় না। এই তারতম্য না হবার কারণে এই জায়গায় আমাদের বিসর্গ দিতে হয় না, কিন্তু শব্দের মাঝে বিসর্গ আছে, আগে থেকেই আছে, যে কারণে এই বিসর্গযুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদের পর ক্ষেত্রে বিসর্গের পরে একটা করে যোগ চিহ্ন দিয়ে দিতে হয়। অর্থাৎ কেন, লক্ষ্য করো, আমি বলছি যে আমরা এইরকম করি, যেমন দেখো বলছি দুঃখ, দেখো তো দুঃখ, এর উচ্চারণ কি হয়? উচ্চারণ হয় দুঃখ ওকারে খো, দুঃখ। কিন্তু যখন এই যে মাঝখানে যখন বিসর্গটাকে বাদ দেই, তখন উচ্চারণ কি হয়? উচ্চারণ হয় দুঃখ, দুঃখ হয়, দুঃখ কিন্তু হয় না। অর্থাৎ বিসর্গ আছে শব্দের মাঝে, এই জায়গায় বিসর্গ প্রভাবিত করছে। কি প্রভাবিত করছে? বিসর্গের পরে যে ব্যঞ্জনটা আছে তার দ্বিতীয় উচ্চারণ করাচ্ছে। কিন্তু এই সকল শব্দের ক্ষেত্রে এদের মাঝে বিসর্গ থাকলেও কোনো প্রভাব থাকে না, যে কারণে এই শব্দগুলোর মাঝের বিসর্গটাকে বাদ দেওয়া হয়েছে, বা এই বিসর্গটাকে আমরা লিখি না। হ্যাঁ, এই জন্য এর মাঝখানে একটা বিসর্গ সন্ধি বিচ্ছেদ করার সময় একটা বিসর্গ নিয়ে আসবো। যেমন এই যে দেখো, এই পাশে আমি সুন্দর করে লিখে দিয়েছি নিস্তব্ধ, এটা আসলে মূল শব্দটা ছিল এরকম, অর্থাৎ একটা বিসর্গ ছিল, কিন্তু উচ্চারণ না হওয়ার কারণে শব্দের মধ্যে আমরা বিসর্গ লিখিনি। অন্তস্থ বিসর্গ ছিল, দুস্থ বিসর্গ ছিল, মনস্থ বিসর্গ ছিল, নিস্পন্দ, বক্ষস্থল, নিঃশ্বাস, নভস্থল, অর্থাৎ প্রত্যেকটা শব্দের মাঝে একটা করে বিসর্গ আছে। আর বিসর্গযুক্ত শব্দে কি করব? বিসর্গের পরে একটা প্লাস দিয়ে দেব, কাজ শেষ, কেল্লা খতম। কথা বুঝছো না বুঝো নাই? কথা বুঝছো সবাই? হ্যাঁ, সবাই বুঝছি? সবাই বুঝেছি কি? একটু কমেন্ট করি। দেখো, এখানে আমি কিছু শব্দ নিয়ে আসছি, এই শব্দগুলোর তোমরা সন্ধি বিচ্ছেদ করো। দেখো, প্রত্যেকটা শব্দের মাঝে কি আছে? বিসর্গ আছে। তাহলে একটা কাজ করো, এই নিঃসঙ্গ এর বিসর্গ সন্ধি বিচ্ছেদ কি হবে? এই যে বিসর্গ, বিসর্গ পর একটা যোগ দিয়ে দিব, তারপরে কি লিখবো? সঙ্গ। একইভাবে মনোপুত বিসর্গ পরে আলাদা, আলাদা করে দিচ্ছে, জাস্ট আলাদা, বিসর্গ পরে আলাদা, বিসর্গ পরে আলাদা, আলাদা, আলাদা। ঠিক আছে, এগুলোতে সরাসরি বিসর্গ আছে, ওই শব্দগুলোতে বিসর্গ নেই, পার্থক্য এতটুকুই। ওকে, সবাই বুঝছি? আচ্ছা, বুঝছি। ওকে, তাহলে আমরা একটু আগে বাড়ি। দেখো, শব্দের মাঝে যদি যুক্ত বর্ণ আকারে মূর্ধন্য ষ পাই, তুলে দিব, তুলে দিয়ে কি বসাবো? বিসর্গ। তুলে দিলাম, বাকি কি আছে? কর, অকর, বিসর্গ। আরেকবার বলবো, এই যে শব্দটা লিখছিলাম না, মনোকষ্ট, এই মনোকষ্ট শব্দের, আচ্ছা মনোকষ্ট তো একবার লিখছি, আগে শব্দ লিখলাম শিরোপীড়া, শিরোপীড়া। দেখো শব্দের মাঝে বিসর্গ আছে না? বিসর্গের পরে একটা প্লাস দিয়ে দিব, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। এটা বুঝছো? জাস্ট বিসর্গের পরে একটা প্লাস চিহ্ন দিয়ে আলাদা করে দেবো, এতটুকুই, আর কিছু না। ওকে, তাহলে আমরা এই জায়গাতে এই শব্দগুলো একটু সন্ধি বিচ্ছেদ করি। দেখো, নিষ্ঠুর, আমরা অনেককে বলছি না নিষ্ঠুর, তুমি এত নিঠুর কেন, নিষ্ঠুর কেন? লক্ষ্য করো, এই যে নিষ্ঠুর, মূর্ধন্য ষ তুলে দাও, বিসর্গ, বাক্যে আছে ঠয়সুরা ঠুর। দেখো, চতুষ্টয়, দেখো মূর্ধন্য ষ আছে, তাহলে কি চতু যোগ কি বাকি যা আছে টয়,
চতুর্যুক্ত। নিষ্পত্তি, এই যে মূর্ধন্য স, নিস যোগ কি বাকি যা আছে তাই, পত্তি। ঠিক আছে, এইভাবে লিখবো। চতুষ্কোণ, এই যে মূর্ধন্য স, তাহলে চতুষ বিসর্গ বাকি যা আছে তাই, কোণ, কোণ। আবিষ্কার, দেখো বিসর্গ মূর্ধন্য স, আবিষ বিসর্গ যোগ কি কার, আবিষ্কার। আয়ুষ্কাল বিসর্গ দিয়ে দাও, আয়ুষ যোগ কি কাল, আয়ুষ্কাল। নিষ্প্রয়োজন, নি যোগ কি প্রয়োজন, নিষ্প্রয়োজন। জ্যোতিষপুত্র, তাহলে এই যে বিসর্গ দিয়ে দাও, জ্যোতি যোগ কি পুত্র। বুঝছি সবাই? সবাই বুঝছি? সবাই কি বুঝেছি? এই যে মাহফুজুল একটা ভুল করে বসছো, সবাই কি বুঝছি এটা? সবাই বুঝছি? সবাই একটু কমেন্ট করবো, সবাই যে কয়জন আছি, সবাই একটু কমেন্ট করবো বুঝেছি কিনা। সবাই বুঝছি? 3 জন শুধু কমেন্ট করলো বুঝেছি, বাকি 6 জন? আচ্ছা, ওকে। তাহলে যদি বুঝে থাকো তাহলে আরেকটা শব্দ দিচ্ছি, পরিষ্কার। শেষেরটা বুঝো নাই? যা আছে তাই, যুক্তবর্ণ কি পাইছি, মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ তুলে দিলাম, তুলে দিয়ে ওহো, এত পুঞ্জ, পুঞ্জ। ঠিক আছে, পুঞ্জ। আচ্ছা, দেখো একটা শব্দ দিলাম পরিষ্কার, এই পরিষ্কার শব্দ, আরেকটা দিলাম পুরস্কার, এই দুইটা শব্দের সন্ধি বিচ্ছেদ করো। পরিষ্কার আর পুরস্কার। লিখো লিখো। লিখে হয়েছে? আচ্ছা, লিখছো এক পক্ষ, লিখছো এরকম, এক পক্ষ না, তোমরা তো একই, পরিযোগ কার, এটা লিখছো, এটা লিখছো এরকম, পুরোযোগ কার, পুরস্কার, এটাই তো লিখছো। আর যারা লিখনি তারা এটাই ভাবছো, সহজ জিনিস এটাই। আচ্ছা, এবার আসো, প্রথমটা হয়নি, দ্বিতীয়টা হয়েছে। প্রথমটা হয়নি, দ্বিতীয়টা হয়েছে। মানে যারা লিখেছো, এটা লিখেছো প্রথমটা হয়নি, দ্বিতীয়টা হয়েছে, মানে এইভাবে যারা লিখেছো, প্রথমটা হয়নি, দ্বিতীয়টা হয়েছে। আচ্ছা, এবার একটু বলি কেন। পরিষ্কার, ঠিক আছে, মনে রাখবা একটা সন্ধি আছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, কথায় মনোযোগী হও। বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, সেখানে বলা আছে পরি সম, এই দুইটা উপসর্গের পরে যদি
ক্রিযুক্ত কৃদন্ত পদ পদ যুক্ত হয়, ঠিক আছে, তাহলে সেই জায়গাতে বানান অনুযায়ী একটা দন্ত স অথবা মূর্ধন্য স আসবে। কথা বুঝো? বলছি পরি বা সম উপসর্গের পরে, ঠিক আছে, যদি ক্রি যুক্ত, ক্রি মানে কি ক্রিয় হতে পারে, করও হতে পারে, হ্যাঁ, সহজভাবে বলছি, যদি যুক্ত হয় তাহলে সে জায়গাতে একটা মূর্ধন্য স বা দন্ত স নিয়ে আসতে হয়। যেমন দেখো, আমি একটা শব্দ লিখছি পরিযোগকৃত, অর্থাৎ পরির পরে, পরিমণির পরে, পরিমণি মানে তো বুঝতে পারছো স্বাভাবিকভাবে হবে না, একটু অস্বাভাবিক, ঠিক আছে, একটু ব্যতিক্রম। দেখো, এই যে পরিযোগকৃত যখন যুক্ত হলো তখন বলছে বিশেষ নিয়মে সাধিত বানান অনুযায়ী একটা দন্ত স অথবা মূর্ধন্য স যুক্ত করতে হবে। অর্থাৎ এই পরিযোগকৃত সমান পরিকৃত না, ব্যাপারটা হবে এইরকম, পরিষ্কৃত। কারণ আমরা জানি পূর্বের বর্ণটা যদি অভিন্ন কার হয় তাহলে সেটা মূর্ধন্য স হয়, আমরা গতকাল এই ক্লাসটা করেছি। আচ্ছা দেখো, শব্দটা ছিল পরিযোগকৃত, শব্দটা ছিল পরিযোগ কার, কার সমান কি পরিষ্কার, ঠিক আছে, বুঝছো? অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে কথাটা সেটি হলো যে পরি উপসর্গের পরে যদি কার, মানে কার বলতে গিয়ে ক্রি, যদি কৃদন্ত পদ যদি যুক্ত হয়, ক্রি মানে কার, কর বা কার যাই হোক, যদি যুক্ত হয় তাহলে সে জায়গাতে একটা মূর্ধন্য স নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয়? মূর্ধন্য স নিয়ে আসতে হয়। অর্থাৎ তুমি এবার এটাকে তো তুমি ইয়ে করবে, পরিষ্কার, এটাকেই তুমি এবার সন্ধি বিচ্ছেদ করবে, তাই না? এই যে মনে রাখবে পরি আছে, পরি যে জায়গাতে পরি আছে সে জায়গাতে বিসর্গের কোনো খাওয়া নেই, অর্থাৎ পরিকে পরির মতোই থাকতে দিতে হবে, পরিযোগ কার সমান সমান পরিষ্কার। কথা বুঝছো? এটা হলো প্রথম কথা। এবার আসো, একটা শব্দ লিখলাম সমযোগ কার। দেখো, সমযোগ কার, আমরা জানি যে ম থাকলে সেই মটা অনুস্বার হয়ে যায়, ঠিক আছে, সুতরাং এটা হয়ে যাবে সম, ওকে। এরপরে দেখো এই যে কার, তুমি কেমন বলবো সংকার, না সংকার না, ব্যাপারটা হলো এরকম, ব্যাপারটা হলো এরকম, এই জায়গাতে একটা দন্ত স নিয়ে আসতে হবে, কারণ বলছি তো পরিবার সময় এরপর যদি কার বা ক্রি যদি যুক্ত হয় তাহলে দন্ত স বা মূর্ধন্য স আসবে, যেহেতু ময়ের সাথে কোনো কার নেই এই জন্য সেটা দন্ত স হয়ে যাবে, সংযোগ কার সমান সংস্কার, ঠিক আছে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে সম এবং পরি, ঠিক আছে, এরা দুই ভাই বোন, এদের পরে যদি ক্রি বা কার আসে, ক্রি বা কর বা কার যেটাই আসুক না কেন, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি, সংস্করণ, ঠিক আছে, প্রত্যেকটার সাথে ক আছে আর কি, ওকে, কৃদন্ত পদটা আছে। তো এই ক্ষেত্রে আমরা কখনোই এই শকে তুলে দিয়ে বিসর্গ বসাতে পারবো না, এই ক্ষেত্রে আমরা এই শটাকে এমনি এমনি বাদ দিয়ে দিই, ওকে, এমনি এমনি বাদ দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। এই যে লক্ষ্য করো, আমি এই মাত্র যেগুলো বললাম সেই কথাটা এখানে আছে। এক নম্বর ধাপে দেখো সংস্কৃতি সংযোগ কৃতি, এই দন্ত স ছিল, ওটাকে আমরা তুলে দিয়েছি। সংস্কৃত অনুস্বার, অনুস্বার সমান সমান মহাসন্ত, এই যে দেখো তুলে দিয়েছি, নাই। সংস্কার নাই, তুলে দিয়েছি। পরিষ্কৃত দেখো মূর্ধন্য সঙ্গে তুলে দিয়েছি, পরিষ্কার দেখো মূর্ধন্য সঙ্গে তুলে দিয়েছি, অর্থাৎ এই জায়গাতে এটাকে তুলে দিয়ে আমরা বিসর্গ বসাতে পারবো না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথায় আসি, ধাপ 2, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। এই জায়গাতে তোমরা এই ধরনের কিছু শব্দ পাবা, উত্থান, উত্থান পাবা, উত্থাপন পাবা, উত্থাপিত পাবা, এরকম কিছু শব্দ পাবা। এক্ষেত্রে তোমরা কি করবে, মনে রাখবে এই যে উত্থান, উত্থান মানে কি খণ্ডতয়ের সাথে বা এই জায়গাতে কি যুক্ত আছে, এই যে এই বর্ণটা কি, এই বর্ণটা হলো ত থ, ঠিক আছে, বা সহজভাবে বলতে গেলে ত হসন্ত থ মানে যুক্ত বর্ণ। এই ক্ষেত্রে আমরা এই যে থ কে আলাদা করব না, আলাদা করে এর সাথে একটা দন্ত স যুক্ত করে দেব, অর্থাৎ এখানে মূলত ইস্থা ধাতু যুক্ত থাকে, ইস্থা ধাতু, ঠিক আছে।
অর্থাৎ আমরা এত কিছু বোঝার দরকার নেই, আমাদের এত কিছু বুঝতে গেলে মাথায় ঢুকবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। সুতরাং আমরা মনে রাখবো এতটুকুই, যে এই জায়গাতে এই যে ত থ, এই থটাকে যখন আলাদা করবো সেই থয়ের সাথে একটা স যুক্ত করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো উত্থান, তাহলে উঠ যোগ স্থান, ঠিক আছে। উত্থিত, উঠ যোগ স্থিত। উত্থিতি, তাহলে উঠ যোগ স্থিতি। উত্থাপন, উঠ যোগ স্থাপন। মানে এই প্রথম তটাকে আলাদা করলাম, পরের থয়ের সাথে একটা দন্ত স যুক্ত করে দিলাম। উত্থাপিত, উঠ যোগ স্থাপিত, ঠিক আছে। এই যে বললাম সম, পরি, আর এই যে আরেকটা দেখো উত, ঠিক আছে, উত। এই যে এই কয়েকটা উপসর্গের সাথে যখন, মানে এই দুটোর সাথে যখন ক্রি প্রত্যয় যুক্ত হচ্ছে, তখন সেটা দন্ত স বা মূর্ধন্য স নিচ্ছে। আর এর সাথে উতের সাথে যখন স্থা ধাতু যুক্ত হচ্ছে, তখন এই দন্ত সটা উঠে যাচ্ছে। এই জন্য এই কয়েকটাকে, এই তিনটে উপসর্গের সাথে যে সন্ধিগুলো হচ্ছে, এটাকে বলা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। দেখো আমি এই জায়গায় লিখে দিয়েছি, প্রয়োজনে এই কথাটুকু আমার আবার একটু পরে রেকর্ড দেখে নিবা, কেমন। এই যে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। দুইটা ধাপে আমি ব্যাপারটা আর কি স্পষ্ট ধারণা দিতে চেষ্টা করলাম। ওকে, আশা করছি বুঝছো। এরপরে আসো, আমাদের এটাই হচ্ছে লাস্ট আজকের আলোচনার টপিক, মানে লাস্ট টেস্ট, ঠিক আছে। এই কয়েকটা শিখে আমরা আজকের ক্লাসটা এখানে আল্লাহ হাফিজ করবো। ওকে, ঘুমাতে হবে। লক্ষ্য করো, এখানে যে কটা শব্দ লিখেছি, এই কয়েকটা শব্দের একটু সন্ধি বিচ্ছেদ দ্রুত করে ফেলো তোমরা, দ্রুত একটু সন্ধি বিচ্ছেদটা করে ফেলো। আচ্ছা, অনেকে ট্রাই করছো দেখছি, সবাই তো ট্রাই করছো না। আচ্ছা, ওকে, দেখো এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ কি হবে? নীরব, সন্ধি বিচ্ছেদ হবে নি যোগ র। নিরক্ত, নি যোগ রক্ত। নিরন্ধ, নি যোগ রন্ধ, ঠিক আছে। বিল ফ্যামিলি লিখে কে রে? আর্মি কে রে? আচ্ছা, নিরস, নিজ রস।
সারাজ্য, সযোগ রাজ্য, নিরোগ, নিযোগ রোগ, চক্ষুরোগ, চক্ষুযোগ রোগ। ঠিক আছে, জ্যোতিরোগ, জ্যোতিযোগ রোগ। ওকে, দেখো আমরা এই জায়গায় এগুলো সন্ধি বিচ্ছেদ করলাম, সন্ধি লিখলাম। ওকে, একটু লক্ষ্য করলে দেখবে যে প্রত্যেকটার সাথে একটা করে র আছে। বলছিলাম শব্দের মধ্যে যদি র পাই, রটাকে তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো। হ্যাঁ কি না? র আছে, র আছে, র আছে। এক্ষেত্রে আমরা মনে রাখবো যে র উঠবে না। হ্যাঁ? কি হবে? র এর পূর্বে, র যে আছে, র এর পূর্বের ব্যঞ্জনে যদি দীর্ঘ বর্ণ থাকে, দীর্ঘ বর্ণ কোনটা? স্বরেয়া যদি থাকে, দীর্ঘ ই যদি থাকে, দীর্ঘ উ যদি থাকে, এই কয়েকটা বর্ণ যদি থাকে, সেই বর্ণগুলোকে আমরা আটাকে অ বানাবো, দীর্ঘ ইটাকে আমরা রস্বই বানাবো, দীর্ঘ উটাকে আমরা রস্বও বানাবো। বানানোর পর একটা বিসর্গ দেব, বিসর্গ দেওয়ার পরে র যে আছে, র সহ বাকি অংশ লিখে ফেলবো। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাই, বলতে চাই, আমি একটা শব্দ লিখলাম যে নিরাকার। দেখো তো, নিরাকার শব্দ দেখো, তুমি নয় ঋষিকারের নি পাইছো এবং তুমি লিখছো কি নি যোগ বাকি যা আছে, র তুলে দিয়ে বিসর্গ দিলাম, বাকি যা আছে তাই লিখছো আকার। এবার দেখো তো, এই জায়গাতে কিন্তু নি ছিল এবং নি বানানটা রস্বইকারই হয়, কিন্তু এই জায়গাতে দেখো তো নি বানানটা কি আছে? দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার। দেখো সারাজ্য হয়েছে, হয় কিন্তু স হয়, স, কিন্তু হয়ে গেছে কি সা হয়ে গেছে, অর্থাৎ একটা দীর্ঘ বর্ণ হয়েছে, দীর্ঘিকার। দেখো তুমি চক্ষু বানানটা লিখো এরকম চক্ষু, কিন্তু এটা কি? এটা হচ্ছে দীর্ঘকার। তুমি দেখো জ্যোতিরূপ, তুমি একটু আগে জ্যোতিটা লিখলা এরকম, তুমি এরকম জ্যোতি লিখেছো। ঠিক আছে, তুমি এইরকম লিখেছো। আমরা সন্ধি পড়ছি, সন্ধি, সন্ধি। এই কি যে লিখতেছিস সে, বিলটঙ্গি, বিলটঙ্গি বানানটা হলো এইরকম, এইরকম টঙ্গি। বানানটা ঠিকঠাক শিখতে হবে তো। এটা মনে হয় আমার এলাকার ছেলে, এই জন্য শুধু এগুলো কমেন্ট করতেছে। আচ্ছা, যাই হোক, লক্ষ্য করো তাহলে আমি বললাম কি? আমি বললাম যে এখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোতে দেখো দীর্ঘ ইকার আছে, অর্থাৎ দীর্ঘ বর্ণের পরে যদি র থাকে তাহলে সেই রটাকে আমরা তুলবো না। হ্যাঁ, গয়েন্টের জন্য ইম্পর্টেন্ট, তুমি ক্লাসটি করতে পারো। গণিত তো বাংলা আছে, এগুলো থেকে প্রশ্ন হবে। আচ্ছা, লক্ষ্য করো, এইটা দেখো তুমি এখানে কি দেখতে পাচ্ছ? দীর্ঘ বর্ণ আছে। যেহেতু দীর্ঘ বর্ণ আছে, সুতরাং দীর্ঘটাকে তুমি রস্ব বানাও, একটা বিসর্গ নাও, বাকি যা আছে তাই লিখে ফেলো, নিযোগ র। নিরক্ত দেখো, এই যে দীর্ঘ বর্ণ ছিল সেটাকে রস্ব বর্ণ বানাও, একটা বিসর্গ নাও, বাকি যা আছে তাই। দেখো নিরন্ধ,
দীর্ঘবর্ণ হ্রস্ববর্ণ বানাও, একটা বিসর্গ নাও, সেম একই ভাবে দেখো আকার দীর্ঘবর্ণ তুলে দাও, তুলে দিয়ে বিসর্গ বসাও, বাকি যা আছে তাই লিখে ফেলো। এই যে দেখো চক্ষুরোগ দীর্ঘবর্ণ রস্যকার বানাও, একটা বিসর্গ দাও, বাকি যা আছে লিখে ফেলো। জ্যোতিরূপ এই যে দেখো দীর্ঘ ইকার, রস্যই বানাও, একটা বিসর্গ নাও, বাকি যা আছে লিখে ফেলো। কথা বুঝছি না বুঝি নাই? সবাই বুঝছি? এতটুকু কি সবাই বুঝেছি? এতটুকু কি সবাই বুঝেছি? আচ্ছা, তাহলে এইটা আমাদের ছিল বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি নিয়ে আশা করছি আর কোনো আলাপ থাকবে না। বিসর্গ সন্ধির মধ্যে যে পার্থক্য, যে তফাৎ, সেই তফাৎটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, অর্থাৎ আমি তোমাকে দেখানোর চেষ্টা করেছি এইটা যে আমরা আসলে সচরাচর পড়ি, আমরা সবাই পড়াই বা পড়ি, এটাই পড়ি যে 300 যুক্ত র, রেফ, ওকার, ঠিক আছে? ওকার এগুলো যদি পাই তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো। কিন্তু আসলে সব ক্ষেত্রে তো তুলে দিয়ে আর বিসর্গ বসানো যায় না, কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। এই জন্য আমাদেরকে ব্যতিক্রম গুলোকে সাথে নিয়েই বিষয়টাকে দেখতে হবে। মনে রাখবে যে এই জিনিসটা যত বেশি সহজলভ্য তার সাইড ইফেক্ট তত বেশি। অর্থাৎ সহজ ভাবে যেটাকে দেখানো যায় সেটার আবার একটু ঝামেলাও আছে। এই জন্য আমরা একটু সচেতন হয়ে, একটু চোখ কান খোলা রেখে প্রশ্নগুলো দেখবো, দেখে উত্তর দেবো। আশা করছি সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে? তো আর বেশি সময় না নেই, রাত অনেক হয়েছে, তোমাদেরও উঠতে হবে, ঘুমাতে হবে, সময় নষ্ট করে লাভ কি, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।